সংসার। সৃজিতকে কি প্রশ্ন করবি? সৃজিতকে একটাই প্রশ্ন করব যে অপূর্ব, 3টে বাকি আছে ডিরেক্টর স্যারের, 4টে বাকি নিমকির, 2টো বাকি ফুলকির। আমি আর পাচ্ছি না। দুটো অপূর্ব, আর একটা বাকি। পড়তে বসে ঘুমিয়ে পড়তিস, তারপরে কি হতো? বাড়ি থেকে বের করে দিত। মিঠুন দাকে কেন চিঠি লিখেছিল? আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। মিমিকে কি প্রশ্ন করবি? এত সময় লাগবে? হঠাৎ কি হলো এত সময় লাগবে? দুটো দামড়া ভাই, একটা হাত পাগলা বউ, আর এই দেবপ্রেমী মা, এই নিয়ে তো জেরবার হয়ে গেলাম বাবা। পাকাপাকি কোনো রোজগারের বন্দোবস্ত নেই, কিচ্ছু না। বাড়িটা যে ভাড়া দিয়ে খাবো তারও কোনো উপায় নেই। যারা বাড়ি ভাড়া নিতে আসে তারা আমাদের এক একজনকে দেখেই ভয় পালিয়ে যায়। আমি দুম করে পটল তুলে তোকে খুব মুশকিলের মধ্যে ফেলে দিয়েছি, তাই না? তা একটু ফেলেছো বাবা। তপুদীপুর মধ্যে একজনের যদি মানুষ হতো তাও আমি সামলে নিতাম। হ্যাঁ, তুইও যদি হতিস। কি বাবা? ওই মানুষ বাবা, এই দাদা তাড়াতাড়ি চল, আর শ্বশুর হবে তো। উঠে পড়েছে বাবা। বলছি এখনো কোনো টিপস থাকলে দিয়ে দাও, সময় আছে বুঝেছো? আমি যদি রেগে যাই আমি কিন্তু একদিন তোমার বৌমার হাত ধরে স্ট্রেট ওই বর্ধমানে চলে যাব। ঘর জামাই হয়ে থাকবো, তখন বুঝবে কত ধানে কত চাল। ও বাড়িতে তো চালও বাড়ন্ত। ঠিক আছে তাহলে আমাকে একটু ভাবতে দে। ভাবনা হলো? আরে আর কত কই বাবা, এই জ্যান্ত হয়ে যাচ্ছে, এই ছবি হয়ে যাচ্ছে। বাবার জমা এরম বাবা দেখিনি বাবা। তুমি তো হেসেই খালাস। আশ্চর্য, হাসছো কি? একটা উপায় তো কিছু বলবে নাকি? পারি না বাবা। বাবা এটা কি আর কি হচ্ছে? হেল্প তো করতে পারছো না, আমার সঙ্গে ছাড়লাম করছো। ই আর কি করছি, ভালো লাগে বাবা। সত্যি খারাপ হয়ে যাবে কিন্তু। আরে এটা কোথায় পড়েছে খুঁজেই পাচ্ছি না। ছিল কি তুই গড়িয়ে কোন দিকে গেল? এই শোন, ন্যাকামি করিস না, সরে যা। আমার ভালো লাগছে না, সরে যা। মাথা ভর্তি হিরো হওয়ার চুলকুনি, ওগুলোকে যদি তাড়াতে পারতাম। তোর মাথার এই কবিতার ভূতটাকে পারবি না। না পারবো না, আমি জানি, চেষ্টাও করি। তিনজন মিলে এখন দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, বেল বাজছে, আপনারা কেউ খুলবেন না মনে হচ্ছে। জানিস তো সবই, হেজাচ্ছিস কেন? খোল না গিয়ে। হ্যাঁ সেটা তো জানি, সেই জন্য হাতের কাছে ছেড়ে চলে এলাম। যাও যাই কি দেখি কেসে जाती हूँ मैं, जल्दी है क्या? যা না। অদ্ভুত ভাড়া থাকবেন বলে একবারে সুটকেস গুছিয়ে নিয়ে চলে আসছেন। বলছি দাবাবু কোন ঘরটা দেখাবো? দাঁড়া, দেখাবি কি? আগে ডিল করতে দে ব্যাপারটা আমাকে। দেখেন হ্যালো মিস্টার সানগ্লাস, হ্যালো। আপনি নিশ্চয়ই বাড়ি ভাড়া নিতেই এসেছেন। ঘর আপনার বাঁধা, ওই যে ঘরটা দেখছেন ব্যালকনিওয়ালা, ওই ঘরটা আপনার বাঁধা। Excuse me. Yes. Excuse me. I am a scientist. I am a scientist from Canada. কানাডা থেকে ইন্ডিয়া এসে সোজা আমাদের বাড়ি? ও না, বুঝতে পেরেছি। সায়েন্টিস্ট মানে মডার্ন ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। এই আমি শুনেছি এই ধরনের রিসার্চ ওয়ার্কে নানা রকমের গিনিপিগের দরকার হয়। সায়েন্টিস্ট স্যার, আপনি আমাদের গিনিপিগ বানাতে আসেননি তো এ বাড়িতে? কি বলছিস? মাছিস কেন? সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, কেটে ফেটে নিয়ে যদি পরীক্ষা করা যায়। অদ্ভুত লাগছে। হজো দেবায় লহ দেবায় দেব 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 লহ দেবায়। মা
কিরম সাহেব সাহেব দেখতে, এটা কি? আমরা সেটাই জানার চেষ্টা করছি। উমা, জানুস না শুনুস না, বাড়িতে ঢুকাইছস? দেব রক্ষা কইরো। আরে তোর তেরিকে, আরে উনি একজন সায়েন্টিস্ট ফ্রম কানাডা। কানা না, কিরম ড্যাব ড্যাবায় দেখতেছে, কানা নয় তো। মা কানা নয়, কানা নয়, হি ইজ ফ্রম কানাডা। কানাডা আমেরিকার পাশে। ও আচ্ছা, আপনার নামটা কি যেন? মোচন। মোচন। ওকে, স্মৃতি মোচন সমাত্তর। এটা তো বাঙালি, তুই যে কইলি কানাডা। হ্যাঁ, তাই তো ভাবছি। আমি বাঙালি। আমি ওই ভবতারণ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সোজা বাবার সঙ্গে চলে গিয়েছিলাম কানাডা। সেখানে আমার বাকি পড়াশোনা শেষ করি, তারপর চাকরিতে ঢুকি, আর এই প্রথম আমি আসছি এই ইন্ডিয়াতে। আচ্ছা স্মৃতিলোচন বাবু, নো 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 নট লোচন, নট লোচন, ইট ইজ মোচন, স্মৃতি মোচন সমাদ্দার। আচ্ছা মোচন বাবু, আপনি ওই যে কানাডা থেকে স্ট্রেট চলে এলেন টালিগঞ্জে আমাদের বাড়িতে, তো কে পাঠানো? সুপারনেট, আই মিন এই টোটাল সোলার সিস্টেম থেকে আমাদের কম্পিউটারে নানা রকম মেসেজ আসে। তো জাস্ট নাও একটা মেসেজ এসেছে, তাতে আমরা জানতে পেরেছি যে এই বাড়িতে একটা গন্ডগোল হয়েছে। তার জন্য আমাকে এখনই মেশিনারিজ নিয়ে আসতে হবে। সো আই হ্যাভ কাম। যেমন একটা মিরাকেল গন্ধ পাচ্ছি, এর মধ্যে বাবার হাত নেই তো? আচ্ছা আচ্ছা মোচন বাবু, আপনার ওই সেই মেশিনারি ব্যাপারটা কি দেখি একটু। Yes, I'm showing. Gentlemen, please open it. Please don't take any tension. সবুজ, এইটা হচ্ছে একটা হেলমেট। হেলমেট, হেলমেট। এটা কারোর মাথায় পরিয়ে দিয়ে এই সুইচটা অন করে দেবেন। তাহলে দেখবেন যত আনওয়ান্টেড মেমোরি আছে সমস্ত একেবারে ডিলিট। মানে যেগুলো আপনার পছন্দ নয় সেই মেমোরিগুলো ডিলিট হয়ে যাবে। মুছে যাবে। এইসব কি তবু? আমার ভয় লাগতেছে। না মা, ভয় লাগার মতনই ব্যাপার। শোনো, তোমার বয়স হয়েছে, এসবের মধ্যে থেকে লাভ নেই। চলো বাড়ির ভেতরে চলো। এই দাদা আমাকে নিয়ে যা না। হ্যাঁ, চল। তোর এমনি কোনো মেমোরি নেই, ডিলিট হলে তো আর কিছুই থাকবে না। দাদা ক্যারি অন মানে চান্স পেলো, দল বলে কেটে পড়লো। বেবি বেবি কি? ও মা, এটা কি বেবি? ডোন্ট টাচ। হোয়াটস দ্যাট? না আপনাকে বলতে হবে না, আমি বলছি। বেবি, এটা একটা ম্যাজিক হেলমেট, বুঝলে? হ্যাঁ। এটা আমি প্রত্যেককে পরাবো। তুমি ততক্ষণ তোমার এই পেশেন্সটা একটু হ্যাভ করে বসে থাকো। ওকে। হ্যাঁ ঠিক আছে। কি রে, দরজা খোল। ফুলকি দুলকি চালে উল্কি আঁকে, কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। ফুলকি দুলকি চালে উল্কি আঁকে, কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। ফুলকি দুলকি চালে উল্কি আঁকে। হাই হ্যালো। রাজ চক্রবর্তী, দুজন হিরোইন সমেত আমাদের বাড়িতে। বেবি গেস্টকে এই হেলমেটটা পরিয়ে দিন আমার বেবি, ভেরি মানাবে। নো ওয়ে। না আপনাকে কিছু পড়তে হবে না, আমরা পড়বো আর ভুলবো, মানে ইয়েগুলো সব ভুলবো। মিস্টার মোচন বাবু, আপনার স্যাম্পলটা একটু দিন। এইটা পরিয়ে দেবো, তাই তো? এরপর কি করব? এরপর সুইচটাকে অন করতে হবে। লাল ছোট্টটা? ইয়েস। ওকে, লাল ছোট্টটা অন করলাম। এবার তাহলে আমি আসি। না এরপর কি করতে হবে? আজকার ইংলিশ। আচ্ছা, কিছুই তো বলে গেল না, কি হবে? আচ্ছা বেবি, হোয়াট ইজ ইউর নেম? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু দেম ইন ইংলিশ। ধন্যবাদ। কুত্র আসন্ডি। সব বাবা, বাজে ইংলিশ গন কিন্তু ভুল সংস্কৃত অন। ইংরেজি নক্কর জনম ভাষং, তু যখন ন পছন্দ আমি। দাবাবু, হ্যাঁ বলছি কি, হেলমেট হাটান, হ্যাঁ ঘর বাঁচান। ঠিক আছে, ভুলভাল ইংলিশ তাও ঠিক ছিল, কিন্তু ভুলভাল সংস্কৃত বলে মাথা খারাপ করে দেবে। অফ করুন। না আর দু একটা কেস দেখি কি হচ্ছে।
আপনারা কিছু ট্রাই করবেন নাকি একবার করে? কেন রাজবাবু, আপনার কোনো মানে সেরকম কোনো স্মৃতি নেই যেটা আপনি ডিলিট করতে চান? দেখুন, আমি কোনো স্মৃতি ডিলিট করতে চাই না, সব স্মৃতি নিয়ে চুল্লিতে যেতে চাই। আচ্ছা, এমন কেউ আছে কি যার মাথায় আপনি এই হেলমেটটা পরিয়ে তার মাথা থেকে কিছু জিনিস ভুলিয়ে দিতে চান? No. No? No. Really? Really? Okay. You're blushing, man. Okay. Okay. আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কেসে 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 মনে পড়ছে না, মেমরি ডিলিট হয়ে গেছে। মেমরি ডিলিট হয়ে গেছে। কহম কহো মেমরি। বাবা, মেমরি? আপনার মেমরি বর্ধমানে চলে গেছে, বুঝতে পেরেছি। বসুন বসুন বসুন, আমি আলাপ করে দিচ্ছি। মা, এই যে মা, এই যে দেখো দেখো কারা এসছে, দেখো দেখো দেখো, কি সুন্দর সুন্দর মাইয়া। বসো বসো রাজ চক্রবর্তী। রাজাও রাজাও দেখো মানালি। না 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 বাবা, না না বাবা, না না না। কেন, না গো, কেন, না, কেন? না গো, না। আরে আরে বসো ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো। বসো। মম শাশুড়ি মাতং খাদ্য রসিক এত এত গিলন্তি। বেবি শাটাপাং শাটাপাং। আমার ব্যাপারে কইতে না 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 না। মা, ও মা, ক এটা কি সুন্দর না? এটা কি? এইটা দেখাচ্ছি। এবারে ঝিকিমিকি জ্বলতেছে। ঝিকিমিকি জ্বলতেছে। মা, দেবরেছে না তো? দেবকেডা দেখেছেন, ডিলিট হয়ে গেছে মেমরি। আসুন আসুন, বলছে দেব কেডা। চ্যাম্প চ্যাম্প আপনাকে দেখাচ্ছি, আপনার চ্যাম্প। চ্যাম্প চ্যাম্প আসুন আসুন আসুন। চ্যাম্প চ্যাম্প, এই যে আপনার চ্যাম্প। ও মা মাই চ্যাম্পকে গড। পুজো করে, বুঝেছেন? আর এখন চিনতেই পারছে না। বসুন বসুন, মজা দেখবেন, বসুন না। দেবকে চিনতে পারছেন না? না, দেবেরে আমি চিনি না। দেবকেডা? আমি জিতরে চিনি। এই না, জিতরে আমি চিনি। জয় জিতের জয়, জয় জিতের জয়। জয়জিতের জয় না, জিতের জয়। আপনার কাজ করুন তো, হ্যাঁ। ওনার সুইচটা একবার অফ করে দেখুন তো। না বাবা, কি করতে কি হয়ে যাবে, বাপরে বাপরে বাপ। করুন না। এই আবার কার ভূত মাথায় চেপে বসবে, মুশকিলে পড়ে যাবো কিন্তু। দা বাবু, হ্যাঁ বলছি কি, মাসিমার বৌদির হ্যাঁ। যতক্ষণ না মাথা ঠিক হয় ততক্ষণ কি গেস্টদের শুকনো মুখে রাখবেন? না কেন? হ্যাঁ, আমি যখন বিডির বাড়িতে থাকতাম উনি কিন্তু এরকম করতেন না। বিডিটাকে ববি দেওয়া। হ্যাঁ, ওনার বাড়িতে গেস্ট আসলে মানে ববি ওনার দেওয়াল। কাজ থাকুক আর না থাকুক, না খাইয়ে ছাড়তেন না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, খেতে দাও, খেতে দাও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। গামছা দিয়ে গামছা। খেতে দিতে এসছে। চা দেবো, কিন্তু এমনি এমনি দেবো না। তার আগে যেটা করতে হবে হচ্ছে এই চা প্লেটে ঢেলে চুমু দিয়ে খেতে হবে। যে আগে চুমু শেষ- দিয়ে? হ্যাঁ, চুমু দিয়ে মানে কি? চুমু দিয়ে চা খাবে কি রে? এই যে চুমুক চুমুক দিয়ে। চুমুক দিয়ে খেতে হবে, মানে ম্যাগনেটের মধ্যে চুমুক দিয়ে, চুমু দিয়ে খেতে হবে। ঠিক আছে, যে সবার আগে শেষ করতে পারবে তার জন্য একটা উপহার আছে, পুরস্কার আছে। এ কি দিবি? সারপ্রাইজ, আগে খেলাটা হোক তারপর তো আছে তো। আছে। ও, তাহলে তিনজনের সামনে চলে আসুন। স্টার্ট। মাছ ডান। হয়ে গেছে। হয়ে গেছে, জিতে গেছে। আর খেয়ে লাভ নেই, একটাই পুরস্কার মাইয়াটা আছে। হইয়া গেছে। একটাই পুরস্কার আছে। বলছি পুরস্কারটা কি? আসলে পুরস্কারটা খুব ভালো পুরস্কার, মানে গরম গরম চা খেলো তো ওনারা, এক গ্লাস ঠান্ডা জল। আমাদের বাড়িতে এই যে যারা ভাড়া নিতে আসেন তাদেরকে একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা এবার শুরু হবে এবং সেই পরীক্ষার জন্য আমাকে এখন ডাকতে হবে। ডাকতে হবে না, না ডাকলেই চলে আসে। দাদা, হ্যাঁ, এসে যাও। দাদা আমি চলে এসেছি। হ্যাঁ, জানা কথা। সেট আপ রেডি? হ্যাঁ, setup ready। আমি শুধু বলবো আপনারা প্লিজ এখানে দাঁড়িয়ে পড়ুন, আপনি এখানে চলে আসুন। ওকে, তাহলে খেলাটা বুঝিয়ে দিই। তবে তার আগে দাদা, আবার কি? দাদা আমার ছবি চাই। দাদা দাদা, আমি অভিনয় করি, আমি সব পারি, আমি গান পারি, নাচ পারি। 12টার পরে ফোন করো, রাত্রি 12টার পর। আমি কিন্তু ছেলে দাদা। কারণ তুমি ব্যস্ত থাকো তো, আপনার অপুর সংসার।
ইয়েটা কাটিয়ে তুমি আমাকে ফোন করো। দাদা আমি একটুখানি আপনি কিছু করে দেখাবো আপনাকে। হ্যাঁ একটা পুশ আপ মারো। হ্যাঁ পুশ আপ। হ্যাঁ সরে যা না, মা তো বড় ভুড়ি নিয়ে মাঝখানে। মার মার। দাদা আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ শুরু করে মানে কালকে যেখানে ছেড়েছিলাম তারপর থেকে 1 কোটি 11, 1 কোটি 12, এই 1 কোটি 1 কোটি 1 কোটি 13, 1 কোটি 1 কোটি 15। চলো চলো হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আমি অ্যাঙ্কারিংটা পারি, দেখে নিন। আপনি তো রিয়েলিটি শো এর ডিরেক্টর। হ্যাঁ, সবুজ গ্লাস আপনার সামনে, আপনার হলো সবুজ গ্লাস। মফ গ্লাস স্যার আপনার জন্য, ছবিটা যেন পাই। আর লাল হচ্ছে আপনার জন্য ম্যাডাম হিরোইন। ওকে, কি করতে হবে? বেলুন দিয়ে দেবো আপনাদের সবাইকে। এই বেলুনটা কি করতে হবে? ফু দিয়ে ফোলাতে হবে। ফুলিয়ে নিলেন, এবার সেই বেলুনে যে হাওয়াটা আছে সেইটা দিয়ে প্রত্যেকটা গ্লাস ফেলতে হবে। মানে আপনার বরাদ্দ যে গ্লাসগুলো আছে সবুজ রঙের, আপনার মফ, আপনার লাল, সেগুলো যে প্রথমে ফেলে দিতে পারবে সেই কিন্তু সেই রাউন্ডের জন্য বিজেতা হবে। মোট 3 রাউন্ডে খেলা হবে। যে বেশি জিতবে, মানে বেশি যে রাউন্ড জিতবে সেই হবে আলটিমেট বিজেতা। ইয়োর টাইম স্টার্টস নাও। দাদা তুই কিন্তু লক্ষ্য করি যেন চিটিংবাজি না করে। আরে পুরোটা ফেলতে হবে। পড়ে গেছে, একটা পড়ে গেছে। বাহ, আওয়াজটা খুবই বিচ্ছিরি হচ্ছে কিন্তু কাজটা খুবই ভালো হচ্ছে। অপূর্ব অপূর্ব। এটা কিন্তু এখনো পড়েনি, এটা কিন্তু এখনো পড়েনি। ডিরেক্টর সাহেব এখন পুছ হয়ে গেল ব্যাপারটা। অপূর্ব অপূর্ব। এখনো পর্যন্ত এগিয়ে আছে, চোখের সামনে দেখতে পাচ্ছি নিমকি। অপূর্ব খেলার বা দাদা কি সুন্দর খোলায় রে। আমি দেখতে পাচ্ছি না, ওইটা আওয়াজই পড়েছে। ঠিক মতো আমাকে জায়গায় দিতে হবে। টেবিলের উপরে রয়ে যাচ্ছে। দাদা হাতটা দেখ, ডিরেক্টর সাহেব না ক্যামেরাটা করছে। অপূর্ব অপূর্ব। এখনো পর্যন্ত একটা বাকি আছে। ডিরেক্টর স্যার আর জিতে গেছে। ডিরেক্টর স্যার তোমরা চালিয়ে যাও। সেকেন্ড কি হবে দেখার বিষয়। এই হাত যেন না লাগে। এতে এমনি তাড়াতাড়ি ফেলে দিচ্ছে। একটা দুটো হতো, 3টে বাকি। ও জিতে গেছে, খেলা শেষ। এটাই আপনি জল ভরে খেয়ে নিন। আমি সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তার মানে প্রথম রাউন্ডের পর আমরা আমাদের উইনার পেয়ে গেছি রাজ চক্রবর্তী, তারপরে হচ্ছে শ্রীপর্ণা ফুলকি 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 এবং তারপরে হচ্ছে মানালি নিমকি। ইয়েস নিমকি। এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের সেকেন্ড রাউন্ডে। এন্ড ইউর টাইম স্টার্টস নাও। অপূর্ব। এই ডিরেক্টর স্যার কি খেলছে। গ্লাসগুলো টেবিল থেকে পড়তে হবে। হ্যাঁ, ওদিকে ফুলকির আওয়াজ বেশি হচ্ছে, পড়ছে কম। অপূর্ব। 3টে বাকি আছে ডিরেক্টর স্যারের। উনি আগে বোধহয় প্রফেশনালি বেলুন। ও মাই গড, জিতে গেছে রাজ চক্রবর্তী। 4টে বাকি নিমকির, 2টো বাকি ফুলকির। আমি আর পাচ্ছি না। দুটো অপূর্ব। আর একটা বাকি। এই ধাক্কা দিয়ে ফেললে চলবে না, ধাক্কা দিয়ে ফেললে চলবে না। ধাক্কা দিলে হবে না, ফেল ফেল। নিমকি রে, এই এখনো আছে, এখনো খেলতে পারিস, এখনো টাইম আছে। আস্তে আস্তে জিতে গেছে। আচ্ছা, যেটা হলো বেস্ট অফ 3 ছিল, দুটোতেই রাজ চক্রবর্তী জিতে গেছেন। হ্যাঁ, তাহলে উনি তো উইনার। উনি উইনার। উনি আর এই দুবারই ফার্স্ট হয়েছে। উনি এই রাউন্ডে আর খেলবেন না। উনি খেলবেন না। এখন খেলাটা কেন হবে বলতো? কেন হবে? কারণ একবার উনি জিতেছেন, একবার উনি, একবার নিমকি, একবার ফুলকি। কাজেই এইটা ডিসাইড করবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হবে। অ্যাবসলিউটলি। ফার্স্ট তো হয়ে গেছে। ইওর টাইম স্টার্টস নাও। প্রথমেই ধরিয়েছে নিমকি, এই পড়েছে। বাবা, রাজ চক্রবর্তী না বলা সত্ত্বেও খেলতে শুরু করেছেন। ওনার খেলতে ভালো লাগে, বোঝাই যাচ্ছে। উনি খেলোয়াড় লোক। হ্যাঁ, টান টান উত্তেজনা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5। এখনো এগিয়ে যা, এগিয়ে এখনো এগিয়ে। এইদিকে দাদা বিশাল চোর। হ্যাঁ, এদিকে ঠিক যাচ্ছে। এখনো পর্যন্ত সেম 2 2 2 2। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আবার জিতে গেছি ভাই। যাই হোক, আমরা 3টে রাউন্ড খেলে ফেলেছি। আলটিমেট আমরা যেটা দেখলাম লাস্ট রাউন্ডে কিন্তু নিমকি কিন্তু হারিয়ে দিয়েছে ফুলকিকে। হ্যাঁ,
তার মানে ফার্স্ট রাজ চক্রবর্তী, সেকেন্ড নিমকি, এবং থার্ড ফুলকি। লাস্ট বলবো না, থার্ডই বলবো। থার্ডই বলি। ওকে, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের খেলায়। হাততালি। এন্ড সেট আপ। সেটা বললাম, সেটা ভাজি। এইবার যে খেলাটা, তবে তার আগে আমার একজনকে দরকার, কারণ তিনজনকে নিয়ে খেলা যাবে না, আর তোর তো বয়স হয়ে গেছে, তোকে এই খেলাটা আমি খেলতে দেবো না। আমার গুণধর মেজদা হাজির হোক। আমার পরের ভাই তপেন্দ্র সুন্দর দরজার ওখানেই দাঁড়িয়ে থাকে, কবিতা লেখেন। বড় সুন্দর। দাদা, হ্যাঁ, চার বলছে। 4 লাইন বলবে। মানালি, আগেরবার যখন এসেছিলে, হ্যালো রাজদা, হ্যালো শ্রীপর্ণা, আগেরবার যখন এসেছিলে কি বলেছিলাম মনে আছে? ওইখানটায় দাঁড়িয়ে, ঠিক ওইখানটায় দাঁড়িয়ে, মনে আছে? সব মনে আছে, লিখে রেখেছি। তাহলে তোমার জন্য এখন আবার আমার কিছু বলার আছে। আবার? হ্যাঁ, একটু মন দিয়ে শুনো। শুনি। মানালি মানালি মানালি, সেবার এসে পালালি। তোর দুঃখী মনের সূক্ষ্ম বোঝা আমায় দিয়ে টানালি। মানালি, গাছে তুললি মই কাটলি, ভাঙলি আমার মনটা। কি ভেবেছিস রে, এটা মন্দিরের ঘন্টা? 4 লাইনের পারমিশন নিয়েছিলি, 8 লাইন বললি। ব্যথা বেশি তাই লাইন বেশি। দেখি, টুং 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 বাজিয়েও দিয়েছি ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা খেলা ফিরেছি। এই খেলাটা টেক কেয়ার মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ার যেরকম হয় সেরকমই হবে, মানে একটা গান চলবে। তোমাদের 4 জনকে, অপুদা খেলছে না, তোমাদের 4 জনকে দৌড়াতে হবে। রুটটা দেখিয়ে দিচ্ছি, বারবার দৌড়াতে দৌড়াতে আমার ওজনটা কমে যাচ্ছে। আচ্ছা, তুই এর মতো দৌড়ো একটু। তার মতো। ও পাগলু, এটা কে? পাগলু চ্যাম্প। যাই হোক, এবার খেলাটা হচ্ছে এই রুটে দৌড়াতে হবে। ফার্স্ট রাউন্ড, 3টে রাউন্ডের খেলা, ঠিক আছে? প্রথম রাউন্ড দৌড়ে আসবে, গান যদি বন্ধ হয় তখন তোমাদের এইখান থেকে কিছু একটা নিয়ে তবেই বসতে পারবে। একজন এলিমিনেট হয়ে গেল, কারণ 4 জনের মধ্যে 3টে চেয়ার আছে, একজন এলিমিনেট, সে গিয়ে পেছনে দাঁড়িয়ে পড়লো। এবার সেকেন্ড রাউন্ড শুরু হলো, ওই জিনিসটা যেটা তুলেছো সেটা নিয়ে আবার দৌড়াতে হবে। গান স্টপ হবে মানে সেই জিনিসটার সঙ্গে আর একটা জিনিস নিয়ে আবার বসতে হবে। এবার থার্ড রাউন্ড হচ্ছে, আবার আর একটা প্রপ, মানে 2টো অলরেডি আছে, আর একটা প্রপ নিয়ে দৌড়াতে হবে। আলটিমেটলি একটা চেয়ার থাকবে, যে বসতে পারবে সেই হবে বিজেতা। 1 2 3 মিউজিক স্টার্ট। এই একটা চেয়ার কমে গেল, হয়ে গেল 2টো চেয়ার। কুলি, ওদিকে তাকা। এদিকে। বাবুয়া, ट्रैक देखान। अरे कार बिहारी समझा का? आज तो बिहार का उधम है। तो दो ट्रैक दो, हम दौड़ेंगे। ट्रैक दो। ফেমাস ডিরেক্টর রাজ চক্রবর্তী আউট হয়ে গেছে, জাস্ট একটা ডিটেল, একটা প্রপ সিনে ছিল না বলে। আপনার এই অবস্থা, আপনার সময় খুব খারাপ যাচ্ছে। সত্যি উনি ঘড়ি ধরে জল ভরতে যান। আমি পারছি না। আচ্ছা যাই হোক, পারছি তো। আপনি একটু ছেড়ে দেবেন, হ্যাঁ, যদি বাই চান্স কিছু হয় তাহলে। কটার সময় আপনি ঘড়ি ধরে জল ভরতে যান? আপনি এই ভোরবেলায় যাই গো। ওকে, এইবার আরো একটা সিট কমে গেল, এইটা মাঝখানে চলে গেল, রইল বাকি 1, কন্টেন্ডার 2। ভাই তপু, ওদিকে ঘুরে থাক, সুবিধা হবে তোরই। এই তো এবার খেলা শুরু হবে। বাবা, ট্র্যাকোয়া। এবার একটা অপূর্ব খেলা খেলেছে সবাই, সেই জন্য হাততালি সবার জন্য। হাততালি। ভেরি গুড। খুব কঠিন একটা খেলা। এই যে খেলা দুটো আমরা খেললাম, তাতে তো তাদের কিছু দেওয়া উচিত। অবশ্যই। না, ওটা তোর রাখ, তোর কাছে রাখ, তোর মাছ গেলে খাবার তুই রাখ, ওটা তোর কাছে, আমার কাছে গিফট আছে। মানালিও কিছু পাবে নাকি? কেন, তোর আপত্তি আছে নাকি? অবশ্যই। কেন? জিনিস পাবে মানালি, তুই কি আপত্তি জানালি?
क्या बात क्या बात क्या बात খবর क्या बात না, গিয়ে বল, কাছে গিয়ে বল। কবিতা আমিও লিখতে জানি রে, চাইলেই লিখতে পারি। কিন্তু বলতে মাঝে পারিস 1.5 মাস পারিস চলে তুই, গেছে। সবই করিস ও নাকি? আচ্ছা। আমার তরফ থেকে গিফট হ্যাম্পার্স, দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। ও थैंक यू দাও, তুলে দাও, না, না, নিজের হাতে ওটা তুলে দিস না, দাও, ওটা তুই তোমাদের কেন খুব করছিস? মিল দেখছিলাম। বাবা, দেয়ানের মধ্যে একটা ব্যাপার আছে। কি হলো? কবিতা এসে গেল, পেয়ে গেল, বাহ। পেয়ে গেছে। এবারে আমাদের বাংলার গৌরব একজন বঙ্গশ্রেষ্ঠ পরিচালকের জন্য আমার কয়েকটি লাইন। কোথায় যাচ্ছে চলে যাচ্ছে কি হলো? রাজদা, একটু স্পেস লাগবে আর একটু ফেসটা আমার দিকে একটু Yeah, yeah, of course, একটু baby. প্যান। यस রেখা সরল, রেখা বক্র, আচ্ছা, রেখা সরল, রেখা বক্র, সালাম তোমায় রাজচক্র। বাহ বাহ, বাহ क्या बात क्या আগে দুপাশে দুই বালারে, পালা। দুপাশে দুই বালারে, রাজদা কবে আইবে তোমার পালারে? কবে 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 আইবে পালারে আরে বিনি মুহু গলায় মালারে 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 কবে আইবে আমার। এই সুরটাও আমার দেওয়া, এই যে সুরটা, এটা আমাদের মৌলিক সুর। চাপিয়ে দি অসাধারণ স্যার, অসাধারণ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুঁজছিলাম এই লোকটাকেই শুধু আমি একজন বিবাহিত পুরুষ হিসেবে একটা লাইন বলতে চাই। হ্যাঁ, এখনো সময় আছে, পালারে পালারে পালারে, সবাই লোককে ডিমোটিভেট করার চেষ্টা একটা। নইলে বাড়বে জীবনের জ্বালারে জ্বালারে জ্বালারে। মালা দেওয়ার ব্যাপারে কিন্তু আমি একটা খোঁজের মধ্যে আছি। আচ্ছা, ভারাত্মিক মানে খোঁজ। হ্যাঁ, নিশ্চয়ই। তুইও তো বলছিলিস কি আমি খুঁজছিলিস না না, ও নিমকির খুব বিয়ে লজ্জা শখ। আমি চাইছি এই ওর বিষয়ে বিয়ের মাঙালি তুমি যদি মাথা না ঘামাও তাহলেই ভালো। সন্তানম, সন্তানম, ওই দেখো, বেবি থেকে সন্তানং, কি ভয়ঙ্কর। সন্তানম। আরে কি সব ভাষা দিয়ে কথা বলছে বাবা, এটা কি করলে বলো তো? রাজং রাজং হ্যাঁ বেবি মম সিনেমাং সুজনং প্রার্থনার্থী। কি বলছে দাদা চলে যেতে বলছে না 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 না, সিনেমায় চান্স চাইছে। ও সিনেমায় চান্স আছে ওকে ওকে বেবি না না, উনি চান্স দেন, উনি মেয়েদের স্পেশালি হাত ধরে ধরে চুইয়ে চান্স দেন, উনি চান্স না না দেন। আমি ছেলেদেরও হাত ধরে না না, চাইছি। কি দরকার? হ্যাঁ, আমার দরকার নেই, আমার দরকার নেই। তাহলে কি চাই বলুন আমার কিছুই চাই না। আপনি ওনাকে একটু সিনেমায় চান্স করে দিন, তাহলেই হবে। ওকে একটা কাজ করো কি? তুমি আমার বানানো সিনেমাগুলোর নাম বলো অডিশন অডিশন বেবি, অডিশন অডিশন। চ্যালেঞ্জং চ্যালেঞ্জং। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলেছি ইয়েস নিবিলা সালা। চ্যালেঞ্জ দিবি না বিপ বিপ প্রেম মমং মোমো মোমো আমার আমার প্রেম আমার, ওহো প্রেম আমার। গ্রেট নেক্সট নেক্সট ও চিরদিনং তুমি যে মমং মোমো মমং না না, আমার চিরদিনই তুমি যে আমার। ও আর 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 ঠিক আছে থাক 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 এমনি তোমাকে আমি চান্স দিয়ে দেবো বাবা এই তো বস পটে গেছে, চান্স পাকাম। পাক্কাম। জড়িয়ে ধরুন। বলছি বাবা, একটা উপায় বার করো বাবা। আরে আহম্মক, উপায় বার করেছি বলেই তো তোকে ডাকলু। ও বলো বলো। শোন, ওই যে হেলমেটটা আছে না, ওটা তোর মাকে আর আমার বৌমাকে একবার পরিয়ে দে। পরিয়ে দিয়ে একবার সুইচটা অন একবার অফ করবি, তাহলে ওদের মেমোরি আবার আগের জায়গায় ফিরে যাবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবি, এরপর কিন্তু মেমোরি ডিলিট করতে চাইলেও আর করতে পারবি না না, আর মেমোরি ডিলিট করতে হবে না। মেমোরি ডিলিটের চক্করে না আমার মেমোরি বর্ধমানে চলে যাচ্ছিল। সব আগের মতো ফিরে আসুক, তাতেই আমি আনন্দ পাবো। আচ্ছা বাবা, থেকে থেকে এত চমক দেয় না, ভালো লাগে না। এই যে অরাজকতা তৈরি হয়েছে, এর একটা সলিউশন খুঁজে পাওয়া গেছে। 1 2 3 যা। মা, অপু তুমি জিতলে তো চেনো। জিতকে না, আমি দেবরে সাথে কাউকে চিনি না। ও থ্যাংক গড চ্যাম ব্যাক করেছে ও দেব দেব শাশুড়ি মাতং কি আশ্চর্য। তোমার ইংরেজি সাইডটা কি ধরছে? আরেকবার ট্রাইয়ম, আরেকবার ট্রাইয়ম। চেষ্টাম চেষ্টাম চেষ্টা চেষ্টা সুইচনং সুইচনং 1 2 3 4 অফনং। বেবি কহং কহং। ইয়েস বেবি। ব্যাক টু নরমাল।
হ্যালো হ্যালো, চিনতে পারছো সবাইকে? আচ্ছা মা, ম্যাজিক হেলমেট ধরো। আর বলছিলাম যে রাজ চক্রবর্তীর ছবি, মানে সবাই যখন ব্যাক টু মানে নর্মাল হয়ে গেছে, বলছি রাজ চক্রবর্তী। আমার একটা কাজ আছে বেবি, প্লিজ প্লিজ প্লিজ, আমার ছোট আছে, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। আবার কি হলো মা? ভুলেও মাথায় পড়ো না মা। না না, কি হয়েছিল কি? আমার তো কিছু মনে আমি সব বিশদে কইয়া দিব। প্লিজ। কি হলো? হোয়াট ইজ দিস? আপনাকে না দাড়িতে খুব হ্যান্ডসাম দেখায়। হ্যান্ডসাম, ইয়েস আই নো। কিন্তু আমার আরেকটা কথা আছে, আপনি যদি ক্লিন শেভ করেন না, তাও আপনাকে খুব খুব হ্যান্ডসাম লাগবে, সত্যি বলছি। আর তার জন্যই তো এইটা জিলেট মার্কটির তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি এই জিলেট মার্কটি দিয়ে ক্লিন শেভ করেন, তাহলে আপনাকে আরো ড্যাশিং লাগবে আর হ্যান্ডসাম লাগবে। আর একটা কথা বলছি, এত বড় বড় দাড়ি বলে কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই। এই যে জিলেট মার্কটি, এতে 3টে ব্লেড আছে আর অ্যালোভেরা জেল আছে। কি বেরা? একবার যদি টানা যায় তাহলে পুরো ক্লিন শেভ। ক্লিন শেভ। রাজ চক্রবর্তীর ছবিতে নাচ গান খুব হই হুল্লোড় হয়, তো সেরকম রাজ চক্রবর্তীর কোনো গান আমরা যদি এখানে চালাই, আপনি একটু আমাদের যদি স্যাম্পল দেখান, একটু নাচ টাচ কিভাবে, একটু স্টেপ স্টেপ, এইটা তাহলে সামনে আসি, একটু সামনে আসি। তো প্রতিবুধানা না রে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী, ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি, আমি তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। এবার জবাব চাই, জবাব দাও রাউন্ড। কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি রাজ চক্রবর্তী এই প্রশ্নগুলোর মোকাবিলা করতে পারো, তাহলে গিফট আছে, পাবে। আলাদা করে আর রাজ বলে প্রশ্ন করব না, কারণ ওকেই খালি প্রশ্ন করব। পড়তে বসে ঘুমিয়ে পড়তিস, তারপরে কি হতো? আমি কি হতো সারাদিন মানে মাঠে মাঠে খেলা করতাম, এই দৌড়া ঝাঁপ, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ছোটবেলা থেকে, আর সন্ধ্যেবেলা সে পড়তে বসলে আমি ঘুমিয়ে পড়তাম। আর মা ওত পেতে থাকতো সারাক্ষণ ধরে যে কখন আমি ঘুমিয়ে পড়বো, আর যেই আমি ঘুমিয়ে পড়তাম এসে উদ্মা আর একটা পাখার ডান্ডি ছিল, পাখাটা কাটা, ওইটা ডানে একদম হতো। তারপর কি করতো, শুধু সেখানে থামতো না, বাড়ি থেকে বের করে দিত। ওইটাই সুযোগ খুঁজতো আসলে না, আরে শীতকালে সেটা হতো, শীতকালে। আর আমি কি করতাম, গিয়ে মাপ বের করে দিয়েছে, আর আমি খুব মিঠুন চক্রবর্তীর ফ্যান ছিলাম আর কি। কোথাও সিনেমা হচ্ছে মানে তখন মিঠুনদারই সিনেমা হচ্ছে, আমি গিয়ে কোথাও তখন ভিডিও সিস্টেম ছিল, পাড়ায় পাড়ায় ভিডিও, হ্যাঁ, তো আমি গিয়ে ওই সিনেমা দেখতে বসে পড়তাম, ঠিক আছে। আর মা ঠিক বুঝে তো কোথায় আছি, আর ওত পেতে গিয়ে ধরতো টাক করে, কানটা সিনেমা দেখছিস, তোকে শাস্তি দিচ্ছি, তুই এখানে ইয়ে করছিস, চল, মানে নিয়ে গিয়ে ঠান্ডার মধ্যে কলের মধ্যে আমার চুলের বুড়িটা ধরতো, আর করে জল দিয়ে, হ্যাঁ, আর যদি নিজে না সামলাতে পারছে না, বোনকে বলতো টেপ, আর বোন বলতো না 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 আমি টিপতে পারবো না, ভাইয়ের ঠান্ডা লাগবে বলে তোকেও স্নান করাবো। কিন্তু এই ছিল শাস্তি, এই ছিল ব্যাপার। তো মিঠুন দাকে কেন চিঠি লিখেছিল? ছোটবেলা থেকে আমার একটা অদ্ভুত ভিতরে, আমি জানি না কি ছিল, আমি থিয়েটার করতে খুব ভালোবাসতাম, অভিনয় করতে খুব ভালোবাসতাম। তো আর আমার আইডল ছিল সেই সময় মিঠুন দা মানে বাঙালি, মিঠুন চক্রবর্তী, আমি চক্রবর্তী, হ্যাঁ, আর ওনার স্ট্রাগল করে বড় হওয়াটা আমাদের সবার কাছে ইন্সপিরেশন একটা। এবং মনে তখন
নানা রকম নিউজে পড়তাম যে মিঠুনদা সমস্ত যারা খুব স্ট্রাগলার তাদের পাশে দাঁড়ায় আর কি। একদম। এবং আমি ভেবেছিলাম যে আমার জীবনটা হয়তো এই বাড়িতে রোজ মার হাতে বকা, মার খাওয়া, এই পড়তে বসে ঘুমিয়ে পড়া, ঠান্ডা জলে স্নান করানো, নানা রকম অত্যাচার থেকে একজনই মুক্তি দিতে পারে আমাকে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। আর আমি একদিন চিঠি দাদা আমাকে লিখলাম, বাঁচান বলে না, নাকি? দাদা আমি আপনার কাছে চলে আসছি, আমি শুনেছি আপনি নাকি সবাইকে খুব সুযোগ টুযোগ দেন এবং আমি আপনারই ভাই, আমিও চক্রবর্তী বলে একটা চিঠি লিখে দিলাম। হ্যাঁ, তারপর একটা বাইপাসের ধারে বেসরকারি হোটেলে হ্যাঁ মিঠুন চক্রবর্তীর সঙ্গে একদিন দেখা। সেটা অনেক বড় হয়, অনেক বড় হয়ে যখন আমি কাজ করি, যখন আমি রিয়েলিটি শো করি, ডান্স বাংলা ডান্সে তখন আমি ডিরেক্টর আর কি, তখন আমি শো করব যখন, তখন কাকে নেওয়া যায়, মানে তখন নাচের একটা শো হচ্ছে, ডান্সের একটা শো হচ্ছে, আইডলকে মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সার, ডান্স, হ্যাঁ। তো ন্যাচারালি তখন কি হলো যে মিঠুন দাকেই নেওয়া হবে, ডিসাইড করা হলো আমাদের পুরো টিম মিলে মিঠুন দাকে মিট করতে যাব। এটা আমাদের কাছে ড্রিম। এই শোয়ের যে ডিরেক্টর সে আর আমি, তখন আমরা খুব মানে দুজন বন্ধু আর কি, মানে যা করি একসঙ্গে আর কি, শুভঙ্কর আর আমি দুজনে মিলে খুব ইচ্ছে। আরে মিঠুনদা, আর শুভঙ্করের নেচারটা ছিল হচ্ছে ভীষণ ভদ্র, এই লোকটা আর আমি ডিসাইড করলাম যে মিঠুনদাকে আমরা মিট করতে যাবো। আই বি এক্সাইটেড। কথাবার্তা বলে যখন ফিরে আসছি, যখন গেছি তখন একটা বড় ইমেজ নিয়ে গেছি। যখন ফিরে আসছি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে আছে শুভঙ্কর, আর আমি শুভঙ্করের দিকে তাকিয়ে আছি। কেন? একটা অদ্ভুত, মানে সত্যি সত্যি পরে কাজ করতে গিয়ে দেখলাম যে মিঠুনদা যখন কাজ করে, যখন ক্যামেরা চলে অ্যাকশন অ্যান্ড কাটের মাঝখানে উনি হচ্ছে মিঠুন চক্রবর্তী, তার বাইরে একদম পাতি গৌরাঙ্গ একদম বসে জমিয়ে। বল কি বলবি বল। শোন, আমি প্রথম দিন গেছি মনে হচ্ছে ওরা ছোটবেলার বন্ধু আমরা। শোন পাক বিপ, শোন বিপ, এইটা হচ্ছে বিপ বিপ বিপ, মানে অনেকগুলো কথা বলা যাচ্ছে না। আর শুভঙ্কর হচ্ছে ভদ্র প্রদীপ আর ইনফিনিটি, ওর চোখ ছিল লাল হয়ে যাচ্ছে। ছিল হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড ছিল। আরে বাপরে, আমরা যখন এসেছি তখন বলছে শুভঙ্কর আমাকে বলে, এই লোকটাকে সামলাতে পারবে রাজ? আমি বললাম চিন্তা করো না, চলো সামনে নেবো। আচ্ছা, এক সময় থিয়েটার করতিস, একাডেমিতে টিকিট পর্যন্ত বিক্রি করেছিস। হ্যাঁ। আচ্ছা, আমি এটা শোনার পরে যে সময়টা আমি ওখানে টিকিট বিক্রি করেছি, হ্যাঁ আমি জানি, তখন আমি চিনতাম না, আমি গোবিন্দ দাদের চিন্তা। আমি অ্যাকচুয়ালি নন্দনে আড্ডা মারতাম আমরা, আমাদের কাজ ছিল থিয়েটার করা, থিয়েটার রিহার্সাল করা, থিয়েটার শো থাকলে খুব ভালো, না হলে দিনগুলো কেমন ছিল বলতো? আমার মনে হয় ওই দিনগুলো ছিলই বলে আজকে আমি আছি, কারণ হচ্ছে ডিসিপ্লিন তখন থেকে শেখা একদম। এবং আমি আজও, আমার মনে হয় যে আমি আজও গ্রাউন্ডেড ভীষণ। আমাদের মতো মফস্বলে থেকে আসা ছেলেমেয়েরা যারা একটু সাকসেস পায় তাদের মাথা ঘুরে যায় খুব তাড়াতাড়ি, বাট আমি মনে করি যে আমাকে রোজ পারফর্ম করতে হবে। আমি কি করেছি সেটা ইম্পর্টেন্ট না, সেটা কিন্তু থিয়েটার থেকে আসা। এই যে হিরো, কদিন পর ট্রেনে নোনতা বাদাম বেচবে, এইগুলো যখন কানে আসতো কিরাম লাগতো? বেসিক্যালি আমি যখন একটা সাইকেল করে আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতাম, ট্রেন ধরতাম, দেন কলকাতায় আসতাম, হালিশহর থেকে। হ্যাঁ, তো তখন কি হয়েছে, আমি যখন সাইকেল নিয়ে যেতাম কিছুদিন পরে শুনতে পেলাম যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে হয়তো দূর থেকে বলতো, এই হিরো একদিন ট্রেনে সারা নোনতা বাদাম বেচবি, হিরো হওয়া মানে এরকম। আর আমার খালি মনে হতো যে রোজই এই কথাটা বলে, এবং আমি যখনই কোনো গ্রুপে গিয়ে বা ঠেকে গিয়ে আড্ডা মারতে যেতাম তো আমাকে খুব আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব ভ্যাঙাতো আর কি। তাহলে তোদের বুম্বারা এখন কি করছে এরকম করতো আর কি, ভীষণ খারাপ চোখে দেখতো আর কি সবাই, এবং সবাই ভাবতো যে এগুলো একটা ভেগ একটা ব্যাপার আর কি, আর আমি কোনোদিন এটা অ্যাচিভ করতেই পারি না। তো আমি মনে মনে ভাবতাম যে আমি যাই করি ট্রেনে সল্টেড নোনতা বাদাম বেচবো না। তো আমি বেছিনি না। তো মুশকিল হচ্ছে এই ধরনের চিন্তাধারা তাদেরকে বোধহয় একটাই জায়গায় আটকে রেখেছে, তোর এই খাটনিটা যে তোকে এরম জায়গায় নিয়ে এসছে। নোনতা বাদাম খাচ্ছে তারা বসে বসে রাস্তাকে দেখতে দেখতে। রাজ চক্রবর্তী খুব ভালো পুতুল খেলা দেখাতে পারে, বিশ্বাস হচ্ছে না? বল। বেসিক্যালি আমি যখন প্রথম আসি আর কি ইন্ডাস্ট্রিতে, যে আমার থিয়েটার করতে গেলে বা যা করতে গেলে আমার ডেলি রুটিনের জন্য কিছু পয়সার দরকার, যেটা বাড়ির থেকে সম্ভব ছিল না, এবং তাতে কি করে পয়সা রোজগার করবো। তখন আমি ছবি তুলে নানা জায়গায়, আমি যদি এখনও তুমি আমাদের স্টুডিওর অফিসগুলোতে যাও, পুরনো ছবি হয়তো আমার পুরনো ছবি পাবে, যেখানে আমার বায়োডাটা লেখা আছে, আমার বাড়ির ফোন নাম্বার নেই, পাশের কোনো আরও দূরের একটা বাড়ির ফোন নাম্বার দেওয়া আছে, এগুলো আছে এখনও। তো সেই সময় আমার কাছে একটা অপরচুনিটি আসে, সেটা হচ্ছে পাপেট অপারেট করার। সঞ্জিত ঘোষ তখন ইন্দ্রপুরীতে পাপেট শো মানে পাপেটের শুটিং করছিল আর কি, তো আমি সেখানে ওই পাপেট অপারেট করতাম। শুধু যখন শুটিং থাকতো পাপেট অপারেট করতাম না, পাপেটগুলো কীভাবে তৈরি হতো সেই ওয়ার্কশপেও কাজ করতাম।
আমরা কি পেতাম সেখান থেকে? পেতাম হচ্ছে আমরা দুবেলা খাবার। মানে রাজ চক্রবর্তী একটা টাইমে জুনিয়র আর্টিস্টেরও কাজ করেছে। হ্যাঁ, আমি স্বপন সাহার ছবিতে জুনিয়র আর্টিস্টে কাজ করেছি। আমি রানে যে এখন আমার প্রডিউসার, তার ছবিতে আমি জুনিয়র আর্টিস্টে কাজ করেছি। মানে ওই হয় না যে একটা ছবি ছিল সুন্দরী, তাতে বোমবাদা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল হচ্ছে, বোমবাদা ছিল হিরো আর ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল হিরোইন। আমি সেখানে ওই 150 জুনিয়র আর্টিস্ট ছিল, ফলতাতে শুটিং ছিল, তো আমি ছিলাম ওই জুনিয়র আর্টিস্টের মধ্যে একজন, যার কাজ ছিল প্রত্যেকদিন রাত্রিবেলা শুটিং হতো, খালি পায়ে একটা মশাল নিয়ে 7 দিন ধরে দৌড়ে যেতে হতো। এবং একটা ইট ভাটাতে শুটিং হচ্ছিল আর কি, এবং পায়ের তলায় না ছালা পড়ে গেছিলো। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলছি যে আমাকে একটা চটি পড়তে দিন, উনি কিছুতেই চটি পড়তে অ্যালাউ করবেন না। আমার খুব রাগ হয়েছিল যে আমার তো পা দেখা যাচ্ছে না, এবং আমার ওটা ওনার হ্যাঁ মানে না আমাকে এরকম বলেছে যে এই নিজেকে কি হিরো ভাবছো নাকি, যা বলছে সবাই যা করছে তাই করো, সবার কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না। সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে নিয়েছো নিজের না, কিন্তু আমার তার কথা মনে আছে, বাট ঠিক আছে, ওটাও আমাকে ইন্সপায়ার করেছে। বোধহয় হারিয়ে যায়, থাকেন না। আমাকে সেটাও খুব ইন্সপায়ার করেছে যে আমার মনে হয়েছিল যদি আমি কোনোদিন সুযোগ পাই কাজ করি, আমি কখনো এই কাজটা অন্য আর্টিস্টের সঙ্গে আমার কাছে, আমি এখন কাজ করি, আমার কাছে জুনিয়র আর্টিস্ট মানে হচ্ছে আর্টিস্ট। রাজমহল আর অল কায়দা ফুল কায়দা কি? অল কায়দা হচ্ছে ফুল কায়দাবাজি। অল কায়দা হচ্ছে আমি যখন কলকাতায় প্রথম থাকতে শুরু করি, যে বাড়িটায় থাকতাম সেটা হচ্ছে আমি আর রুদ্র থাকতাম। আমি, রুদ্র, আরো 2জন ছেলে। যে বাড়িটাতে থাকতাম সেই বাড়িটার নাম ছিল অল কায়দা, মানে ফুল কায়দাবাজি। তো আমাদের যে বাড়িটা ছিলাম সেটার নাম অল কায়দা দেওয়ার পেছনে কারণ দিয়েছিল একজন, যে তখন ইন্ডাস্ট্রিতে বড় বড় দাদারা ছিলেন, তো ওনারা কি করতেন, আমাদের বাড়ি ফাঁকা, আর তখন কি হচ্ছে একটা ফাঁকা বাড়ি খোঁজা হতো সন্ধ্যের পরে, বুঝতে পেরেছি। আর দাদারা সেই সময় আসতেন, এসে মজলিস করতেন, আর ভর্তি হয়ে যেতেন দাদাদের। এবার দাদারা চলে যেতেন মাঝরাত্রে, সকালবেলা উঠে আমরা ওই ঘর বাড়ি পরিষ্কার করতাম। ওই দাদারাই একজন মামদোদা, যে আমার গুরু আর কি, অরিন্দম দে, যার থেকে আমি কাজ শিখেছি, যার সঙ্গে প্রথম অ্যাসিস্ট করা শুরু করি, সে নাম দিয়েছিল এই বাড়িটার নাম হচ্ছে অল কায়দা, ফুল কায়দাবাজি চলবে এখানে, যারা যারা আছে সব কায়দাবাজিতে থাকবে। রাজমহল বেসিক্যালি আমি যখন অল কায়দাতে আমরা থাকতাম, তারপর একটা সময় রুদ্র ফ্ল্যাট কিনলো, চলে গেল। রুদ্রর সঙ্গে মানে একটা খিটমিট হয়েছিল সেই সময়। রুদ্র একটা খুব দুষ্টুমি করেছিল, যেটা আমার কষ্ট হয়েছিল। কি করেছিল? রুদ্র বেসিক্যালি অনেক রাত্রে বাড়ি ফিরতো, কারণ ও ডাবিং করতো, মানে তখন কি হতো, ভয়েস ডাবিং করতো এবং ওই করে রোজগার করতো। এবং আমি না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আমি 9:30 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম। ও না রাত্রিবেলা ফেরার সময় অনেক রাস্তায় কুকুর থাকতো, সেই কুকুরগুলো না ও আসলে না ঘেউ ঘেউ করতো। ও কি করতো, 1 প্যাকেট বিস্কিট কিনে আসতো, আসার সময় দিতে আসতো, ওরা খেতে আরম্ভ করতো, বেরিয়ে আসতো। একদিন কি হয়েছে, একটা বাচ্চা কুকুর, সে তাকে কি করেছে, বিস্কিট দিতে 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 ওকে বিস্কিট দিচ্ছে, ওই করছে, দিতে দিতে রাস্তা থেকে বাড়ি অব্দি এনেছে, বাড়ির গেটে দিয়েছে, ঢুকেছে। বন্ধুদের জিজ্ঞেস করেছে কোথায় রে, বলে মালটা ঘুমাচ্ছে, মানে আমি ঘুমাচ্ছি। আস্তে আস্তে বিস্কুট দিতে দিতে ও তো বুঝতে পারছে আমার খেতে খেতে যাচ্ছে, করতে করতে যাচ্ছে, যেতে 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 গিয়ে ঘরের মাঝখানে নিয়ে গেছে। এবার আমার একটা ছোট্ট ঘর ছিল, সেখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার বুকের মধ্যে বিস্কিট দেয়, করে না দরজাটা বন্ধ করে, আর ও তো উঠে কাপ 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 করে খাচ্ছে। আমি হঠাৎ করে দেখি যে আমার গায়ে কেমন লাগছে, চ্যাট করছে, উঠে দেখি কুকুর, আমি মা বাবা করে চিল্লাতে আরম্ভ করেছি, দরজা বন্ধ, কুকুরটা আর পালানোর চেষ্টা করছে, পারছে না, ওখানেই শুশু ফুসু করে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি, আর আমি না বুঝতে পেরেছিস তো, তখন আমি মেন্টালি এতটা রেগে গেছি, আমি বাইরে বেরিয়ে দেখি মালগুলো যেমন ছিল ওরমভাবে শুয়ে আছে। আমি বাইরে বেরিয়েছি, কুকুরটা বেরিয়েছে, আমি জাস্ট বললাম যে কাল সকাল হবে, আমি কিন্তু চলে যাবো, তোদের সঙ্গে আমি থাকতে পারছি না, আমি থাকবো না আর কি। সবাই কিন্তু এরকম করে এইসব করছে, আর বুঝতে ইরিটেশন লেভেলটা কি হয়ে গেছে। আমি সারা রাত্রি ঘুমাই, সকাল কখন হবে, আমি সকাল হয়েছে, আমি বললাম আমি তোদের সঙ্গে থাকবো না, বলে পুরো ঝগড়াঝাটি হয়। তখন আস্তে আস্তে আমি ডিসাইড করলাম যে আমি আর তোদের সঙ্গে থাকবো না। তখন ও একটা জায়গায় চলে যায়, আমি একটা বাড়ি ভাড়া নিয়ে যাই, সেই বাড়িটার নাম দেওয়া হয় রাজমহল, সবাই মিলে দেয়। রাজমহলের বেসিক কনসেপ্টটা ছিল হচ্ছে যে 2 কামরার বাড়ি, 2 BHK। সেই বাড়িতে এরকম একটা সময় গেছে যে দরজা খুললেই তুমি দেখতে সন্ধ্যের পরে বা রাত্রেবেলা গিজ 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 করছে লোক, যারা শুয়ে আছে। কারণ মফস্বল থেকে যারাই আসতো, তারা বিশেষ করে থিয়েটারের ছেলেপিলে যারা আসতো, তারা কোনো না কোনোভাবে স্ট্রাগল করতো, তাদের থাকার জায়গা থাকতো না, তারা প্রত্যেকে আমার বাড়িতে থাকতো। তাদের মধ্যে প্রসূন, প্রদীপ, অনির্বাণ গুহ যারা এখন অভিনয় করছে, গোপাল,
এরকম প্রচুর ছেলেরা আছে। এবং পরের দিন সকালে কি খাবে, তো আমরা কি করতাম, কোনো না কোনোভাবে একটু চাল, একটু আলু একটু ডিম নিয়ে এসে সেদ্ধ করা হতো, সবাই মিলে খেয়ে কাজে বেরোনো হতো, চলো আজকে কোনো কাজ করতে। মানে এইভাবেই ওই বাড়িটা ইউজ করা হয়েছিল আর রাজমহল। রাজমহল। কনসিস্টেন্টলি রাজ ভালো কাজ করেছিস, থিয়েটার ওয়ার্কার, জুনিয়র আর্টিস্ট থেকে রিয়েলিটি শোয়ের ডিরেক্টর। এই যে জার্নিটা একটু সহজে বল, মানে সহজ করে, ছোট করে। ওকে, যখন আমি থিয়েটারের কাজ করছি তখন পয়সার দরকার, বললাম পয়সার দরকার, এবং তার জন্য কাজের দরকার। আমি নানা জায়গায় খুঁজে খুঁজে কাজ চেষ্টা করছি, তখন কাজের কিন্তু কাজ ছিল না, তখন এত কাজ ছিল না। এবং সেই সময় আমি অলরেডি কলকাতায় শিফট হয়ে গেছি। যে বাড়িটায় থাকতাম সেটা হচ্ছে আমি আর রুদ্র থাকতাম। এক ফোঁটা পয়সা নেই যে আমি বাড়ি ভাড়া দেবো। তো যখন থাকছি, তো আমাদের 300 টাকা মাসে দিতেই হতো রুদ্রকে ঘর ভাড়া দেওয়ার জন্য। তখন কি করব বুঝতে পারছি না। তখন আমাদের বাড়িতে রুদ্র লিখতো খুব ভালো, তো অরিন্দম দা আসতো না, অরিন্দম দে একটা শো লেখা হচ্ছিল পাঁচু মিস্ত্রি লেন, সেখানে রুদ্র লিখতো আর আমাদের বাড়িতে প্রি প্রোডাকশনের কাজ হতো। তো কাজ হচ্ছে, তখন রুদ্রকে আমি বললাম যে কোনো আমাকে কাজ দেয় যাতে মাসে 300 টাকা রোজগার করতে পারি। তো রুদ্র তখন মামদুদাকে বলে আমাকে কাজ দেয়। শোটার মধ্যে একটা নাটক ওরিয়েন্টেড ছিল, তো আমাকে ওখানে একটা হনুমানের রোল দিয়েছিল, যার কোনো ডায়লগ ছিল না। তার কাজ ছিল সারাক্ষণ ধরে হুপ 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 হুপ, মানে এটা প্র্যাকটিস করে যাবে, এটাই হচ্ছে আমার ডায়লগ পুরো সিরিজটার মধ্যে। তো মাসে আমাকে 4 দিন 5 দিন কাজ দেওয়া হতো ওই অ্যাক্টিংয়ের জন্য, তার জন্য আমাকে 300 টাকা দেওয়া হতো। করতে করতে মামদুদা একদিন বললো যে তুই আমাকে জয়েন কর, অ্যাজ এ অবজারভার জয়েন কর। তা আমি অবজারভার হিসেবে যখন জয়েন করলাম, তখন আমার প্রথম মনে হলো যে আমাকে মামদুদা যখন এই সুযোগটা দিয়েছে আমি এর শেষ দেখব। আর ওই শেষ দেখা শুরু হলো। আস্তে 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 মামদুদাকে অ্যাসিস্ট করলাম 5 বছর, কাজ শিখলাম। তারপরে মামদুদার কাজটা কমে গেল, আমার কাছে কিছু করার নেই। তখন আমাকে একটা শো আসে একটা চ্যানেলে, তখন ওই শোটা হতো। তো আমি গিয়ে বললাম যে এরকম আমাকে একটা শো দেবেন, আমি পারবো। তো আমাকে সেই চ্যানেলের যে দেখতো ছন্দা গুহ আর কি, তাকে আমি গডমাদার বলে এখন ডাকি, সে আমাকে বললো তুমি ডিরেক্টরের সঙ্গে থেকে নিজেকে ডিরেক্টর ভাবছো? আমি বললাম বিশ্বাস করুন আমি পারবো। তো সেই চ্যানেলে একমাত্র তখন টেলিফিল্ম হতো আর কি। বললো না 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 পারবো না। আমি বললাম একটা সুযোগ দিন, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি আমাকে বলুন যে হ্যাঁ ছবি করো, যদি আমাদের পছন্দ হয় তবে আমি নেব, আদারওয়াইজ আপনি ক্যাসেটটা ছুঁড়ে ফেলে দেবেন। আমি জিজ্ঞাসা করবো না যে আপনার কেন ভালো লাগেনি, আমি ক্যাসেটটা তুলে নিয়ে আমি বেরিয়ে চলে যাব, তাকাবো না। বলে এত কনফিডেন্স? বললাম হ্যাঁ আপনি আমার সুযোগ দিন। তো বলে ঠিক আছে করো, কিন্তু লিখিত কিছু দেবো না। বললাম ঠিক আছে। আমি পদ্মনব দাশগুপ্ত যে রাইটার, তাকে ফোন করলাম, বললাম যে আমাকে একটা গল্প দেবে। তো আমাকে একটা গল্প দিয়েছিল, গল্পটার নাম নদের চাঁদ। আমি বানালাম, পয়সা ছিল না। আমার যে ওখানে পরিচিত লোকজন যারা ছিল, জয়ন্ত কুণ্ডু প্রোডাকশন ম্যানেজার, এরা অনেকে মিলে আমি বললাম যে তুমি একটু বাকিতে সব কিছু করিয়ে দেবে। 10,000 টাকা 15,000 টাকা আমি জোগাড় করলাম এদিক ওদিক থেকে ধার দেনা করে আমি বললাম যে বাদ বাকি টাকাটা কিন্তু প্রায় 1.5 লাখ টাকার উপরে ধার, পুরো জয়ন্ত কুণ্ডু এবং সবাই মিলে দায়িত্ব নিয়ে ওটা দিল। বললো পারবি তো? বললাম দাও না। করলাম। আমি জানি যদি ওটা ফেলে দেয় তাহলে কিন্তু আমি টাকাটা কোথা থেকে দেবো আই ডোন্ট নো। দেন করলাম, করে জমা দিয়ে আমি সোজা হালিশহর চলে গেলাম। প্রিভিউ করবে, তারপরে তোরা আমাকে জানাবেন। আমি 2 দিন ধরে ভাবছি বাড়িতে বসে, কোনো ফোন নেই, আসছে না, টেনশন হচ্ছে। হঠাৎ করে একদিন দুপুরবেলা ফোন আসলো আমার কাছে, তুমি কোথায়? আমি বললাম বাড়িতে হালিশহরে। বললো যে এক্ষুনি তুমি চ্যানেলে আসতে পারবে? টাক ফোন রাখলাম, পৌঁছালাম। অফিসে ঢুকেছি, দেখি 7 জন বাঘা ডিরেক্টর সেই সময়। আমি দেখি না, পাট করে বাইরে বেরিয়ে চলে এসেছি। তো তারপরে ওদেরকে ডেকেছে ভিতরে একটা কনফারেন্স রুমের মধ্যে। আমাকে বলছে রাজ তুমি কোথায়? আমি এসেছি। হ্যাঁ আসবো। বসেছে, বললো যে শোনো, আমরা প্ল্যান করেছি সবাইকে আমরা 2-3টা করে ছবি দেবো আর কি। রাজ তুমি কোন ছবিটা করবে? আরে আমি চমকে গেছি। আমার ছবিটা আপনাদের ভালো লেগেছে? বলে খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। পরের ছবির নাম কি? গল্প রেডি আছে? আমি বললাম গল্প এক্ষুনি বলতে হবে, তোমার কাছে গল্প রেডি থাকলে বলো, না হলে আমি 2 মাস পিছিয়ে দিচ্ছি। বললাম না গল্প কী হয়? তখন আমি বুদ্ধদেব গুহর একটা গল্প পড়ছিলাম, বাবলি আর কি, ওই যে গল্পটা। তখন আমি বললাম যে হঠাৎ মনে পড়লো, আমি বললাম হ্যাঁ আমার কাছে গল্প রেডি আছে। বললো যে কোথায় শুটিং? আমি বললাম যে নর্থ বেঙ্গল। আমি তার আগে জীবনে কোনোদিন নর্থ বেঙ্গল যাইনি। নর্থ বেঙ্গল কী নাম সিনেমার? আমি বললাম তিস্তা। বলো তিস্তা, বাহ ভেরি গুড, কনসেপ্টটা কালকে দাও। আমি পদ্মকে বেরিয়ে বললাম যে শোনো না, গল্পের নাম বলেছি তিস্তা আর নর্থ বেঙ্গলের শুটিং, তুমি এটা কিছু করো, গল্প লিখতে আরম্ভ করো, গল্প করো। এবং তিস্তা হলো, তারপরে এই করতে করতে অনেকগুলো ছবি হলো। তখন
আমাদের এই প্রজেক্টের যে ডিরেক্টর তার নাম শুভঙ্কর, ওনার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং উনি আমাকে ডাকার পরে বলেন যে একটা শো করতে হবে রাজ। আমি বললাম কী শো? বললো একটা শো, একটা কমেডি শো। কি বলো? তো আমরা বসি এবং বসার পরে প্ল্যান করা হয়, করে মিরাকল এই শোটা আমরা লঞ্চ করি। তখন আমরা প্রথম ইনিশিয়ালি যখন করেছিলাম আমাদের খুব টিআরপি খারাপ এসেছিল এবং আমাদের মাথার চুল খারাপ হয়ে 0.2 ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছিল, দুপাশে বড় বড় শো ছিল, এদেরকে মারতেই হবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের শুরু হয়। তারপরে ডান্স বাংলা ডান্স, তারপরে চিরদিনই তুমি যে আমার, আপনার চিরদিনই আমাকে আর মানে কখনো ভেবে না ফিরে তাকাতে হয়নি। ওইভাবেই জার্নি এবং ওইভাবেই আজকে ডিরেক্টর আমি। অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে সেখানে, অনেক মানুষের থেকে আমি শিখেছি অনেক কিছু। তুই সাকসেসফুলি এত বছর ধরে কাজ করছিস এবং প্রত্যেকেই বলে এবং আমিও বলি যে রাজ চক্রবর্তীর ছবিতে একটা রাজ চক্রবর্তী স্ট্যাম্প থাকে। সেটা কি? মানে ভালো স্ট্যাম্প, মানে এটা ঘরানা রাজ চক্রবর্তী স্টাইল। কিন্তু আজও রাজ চক্রবর্তী বেশিরভাগ ক্ষেত্রে রিমেকে বিশ্বাসী বা রিমেক করে না। অনেস্টলি বলছি, আমি ভালো সিনেমাতে বিশ্বাসী। হ্যাঁ, আমি ভালো সিনেমা করতে চাই, সেটা রিমেক হতে পারে, সেটা অরিজিনাল হতে পারে। আমার বানানো এখন অবধি ভালো সিনেমার নাম প্রলয়, খুব কম লোক দেখেছে। এবং আমার বানানো রিমেক একটা ভালো সিনেমার নাম হচ্ছে অনেকগুলো আছে, সেগুলো মানুষ বক্স অফিসে সুপার ডুপার হিট। তো তুমি কোনটা দিয়ে বিচার করবে? আমার কাছে মনে হয় যে ভালো সিনেমাটা ইম্পর্টেন্ট। আরে যে রাজ চক্রবর্তীকে আমরা বাইরে দেখি সবসময় একটা হাসি মুখে, কোনো ব্যাপারই না জীবনটা, ভেতরের রাজ চক্রবর্তীর সঙ্গে তার কতটা তফাৎ? আমি এরকমই, আমি কখনো ডিপ্রেস হই না, আমি কখনো আপসেট হই না, আমি কখনো মন খারাপ করি না। বাট আমার একটা জিনিস ভালো লাগে, যখন খুব ভালো সময় যায় তখন আমার খুব টেনশন হয়। এই খারাপ সময় আসছে না, আমার মনে হয় যে আমি বয়ে না যাই ভালো সময়টার সঙ্গে, প্র্যাকটিস করি সারাক্ষণ যে ওই হ্যাবিটটা থেকে বেরোনো। মানে ধরো সত্যি সত্যি আমার এখন একটা ফেজের মধ্যে দিয়ে আমি গেলাম যেখানে আমি খুব আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছি, খুব টাফ সময় আমার জীবনে। যতটা সময় ছোটোবেলায় আমি যে টাফ লাইফটা লিড করেছি, তারপরে আফটার প্রফেশন, মানে আমি এই প্রফেশনে আসার পরে আমার এই একটা ফেজ প্রায় বছর দেড়েক খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। কিন্তু আমি এনজয় করেছি, আমি ভেঙে পড়িনি। আমার টেলিভিশনে শো চলতো, বন্ধ হয়ে গেছে, এবং ইকোনমিক্যালি এরকম ডিজাস্টার গেছে, নানা রকম পার্সোনাল জায়গাতেও অনেক কোনো আপ অ্যান্ড ডাউনস এসছে। বাট আমি সবসময় ভেবেছি যে আমি যদি ডিপ্রেস হয়ে যাই, আমার যদি কোনো রকম মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই, তাহলে আমার দিকে তাকিয়ে প্রচুর মানুষ আছে, তাদের কি হবে, এবং আমাকে এগিয়ে যেতে হবে। আর আমি বিশ্বাস করি জীবনে যা হয় ভালোর জন্য হয়, এবং আমি এটা আমার জন্য এক্সপিরিয়েন্স, লার্নিং। আর প্রত্যেকটা জিনিসটা অ্যাকসেপ্ট করো। তুমি যখন ভালো জিনিসটাকে কত আনন্দের সঙ্গে দেখছো, তো খারাপ সময়টাকে কেন দেখবে না? ডেফিনেটলি, অফকোর্স দেখবে। অপুদা, তুমিও অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো, তো আমার মনে হয় যে ওই খারাপ সময়টা না থাকলে তুমি আজকের দিনটাকে উপভোগ করতে পারো না। না, পারি না, সেটা পারি না। এখনকার যেমন রোজ যদি আনন্দে থাকি, আলাদা করে আনন্দ পাবো কি করে? এক্স্যাক্টলি। এবার ডিরেক্টর রাজ চক্রবর্তীর কাছে প্রশ্ন। জিৎ, দেব, সোহম, পরম, আবির, রাহুল, অঙ্কুশ, অভিনেতা হিসেবে 10-এ কাকে কত নম্বর দিই? এই রে, খুব চাপ। জিৎ 10-এ 8। দেব আমি চ্যাম্প করার পর আমি মানে মাইন্ড ব্লোয়িং, মানে তুমি ওর থেকে চোখ সরাতে পারবে না। চ্যাম্প করে আমি অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। না, ওর খাটনিতে ওর ইচ্ছা শক্তির প্রতি, মাই গড, কি পারফরমেন্স, প্রফেশনাল, কি পারফরমেন্স। দেখো, জিৎ খুব ভালো অ্যাক্টর, ঠিক আছে, আমি জিতের সঙ্গে কাজ করেছি, আমি জানি। আমি এক্ষেত্রে দেবকেও 8ই দেবো, কারণ আমি 2 হাতে রাখলাম। সোহমকে নিয়ে আমার দুটো কথা বলার আছে। সোহম অ্যাজ এ অ্যাক্টার খুব ভালো, বাট আমার মনে হয় সোহম যে একটু হিরো, আমার মনে হয় ওকে না একটু খাটা উচিত নিজের জন্য। আমি অ্যাক্টিং নিয়ে নিজেকে মেনটেন করার জন্য। ও ভীষণ টেকেন ফর গ্রান্টেড টাইপের, নিজেকে নেয় আর কি। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, বকলাম, ঠিক আছে, হয়ে যাবে, ভেবো না তো। মানে ওর মতো একজন অ্যাক্টার যে কোথায় থাকা উচিত। আমি সোহমকে 8.5 দেবো। পরমব্রত 10-এ 8, কারণ পরমব্রত খুব ভালো অ্যাক্টর। আবির, ওকে যদি আমি ঠিকঠাক নাম্বার না করি, আমার বাড়ি এসে মারবে। হ্যাঁ, আবির 8.5। মার খাওয়ার ভয় দিলি? না, আবির খুব ভালো অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর আবির। রাহুলকে যেভাবে দেখি, ও প্রতিনিয়ত ইমপ্রুভ করছে নিজেকে, 8.5।
অঙ্কুশ ভালো অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর। সুযোগ পেলে আরও ভালো কাজ করবে আমার মনে হয়, যে ওর মধ্যে একটা খিদে আছে। ওকে 8। এইবার আসছি মহিলাদের ক্ষেত্রে। অভিনেত্রী প্রথমেই প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা খুব ভালো অ্যাক্ট্রেস। আমি চিরদিনীতে কাজ করেছি, তারপরে 8 বছর পরে আবার চ্যাম্পে কাজ করছে ও। অসম্ভব ভালো অ্যাক্ট্রেস। আমি ওকে 10-এ 9। 10-এ 9। ধীরে ধীরে এগোচ্ছে। শুভশ্রী। শুভশ্রী 10-এ 7.5। ঠিক আছে। পায়েল। পায়েল 10-এ 8। নুসরাত। নুসরাত 10-এ 7.5। মিমি। মিমি কখনো কখনো খুব ভালো পারফর্ম করে, কখনো কখনো কনসিস্টেন্সি নেই নাকি? হ্যাঁ, একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো ওভারঅল যদি আমি ওকে ওর গ্রাফ দেখি, তাহলে মিমি খুব ভালো অ্যাক্ট্রেস। মিমিকে 7.5। 7.5। শ্রাবন্তী। 10-এ 9। ঠিক আছে। না না, আর কিছু প্রশ্ন নেই, ওরকম করে তাকানোর কি আছে? আচ্ছা, এই নিমকি ফুলকি এই নিয়ে এত কথা হচ্ছে, এটা দর্শকদের বলছি। জি বাংলা সিনেমা অরিজিনালসে 9 এপ্রিল সন্ধ্যে 6টায় দেখুন রাজ চক্রবর্তী প্রযোজিত নিমকি ফুলকি। ডিরেক্টর অভিমন্যু মুখার্জি, যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, অ্যাসোসিয়েট ছিল, যে লিখতো, যে সে হচ্ছে এই ছবিটা ডিরেক্টর, যে দেব আই লাভ ইউ করেছিল আর কি। মিরাক্কেলেরও পার্টিসিপেন্ট। হ্যাঁ, মিরাক্কেল পার্টিসিপেন্ট, সে আজকে ডিরেক্টর। এবং আমার মনে হয় যে নিমকি অ্যান্ড ফুলকি এমন একটা সিনেমা যেটা টিভির জন্য বানানো মেনলি, কিন্তু আমার মনে হয় বাড়িতেও সেটা বড় সিনেমা দেখছে এবং হাসতে হাসতে 2 ঘন্টা যে কিভাবে কেটে যাবে টের পাবে না। ওয়ান্ডারফুল পারফরমেন্স, মানে ওয়ান্ডারফুল, কি অসাধারণ পারফরমেন্স। মনে থাকবে তো, জি বাংলা সিনেমা অরিজিনালসে 9 এপ্রিল সন্ধ্যে 6টা অবশ্যই দেখতে হবে নিমকি ফুলকি। আমার মনে হয় নিমকি ফুলকি কেন দেখবে, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে, মানে প্রত্যেকটা মেয়ের মধ্যে, মফস্বলের মেয়েদের মধ্যে কোথাও নিমকি আর ফুলকি লুকিয়ে আছে আমার মনে হয়। সেটা যদি নিমকি ফুলকি হতে হয়, তাহলে দেখতেই হবে নিমকি ফুলকি। নিমকি ফুলকি, তাড়াতাড়ি বাইরে এসো। কাল রাত্রিরে আমার ছেলের সঙ্গে যা করেছে না, তার বিচার চাই আমি। সেটা বড় কথা নয়, আমার 2টো বড় তরমুজ চুরি করেছে। চুরি? কি হয়েছে মা? গ্রাম ছেড়ে পথ যাচ্ছে চলে শহর অনেক দূর, 7 সকালের সাহায্য ঝামেলায় এক ফালি রোদ্দুর। বলুন বাবা, নিমকি ফুলকি দুলকি মেয়েদের বিয়ে দিয়ে দি। আমরা বিয়ে করব না। বাবার যত আনার গল্প শুধু না। একদিনের জন্য পেজ 3 রিপোর্টার হয়ে যা। এই রে, ঠিক আছে? এই রে, এটা তো 3 জনকে 3টে প্রশ্ন করতে হবে। এক এক করে বলছি। সৃজিতকে কি প্রশ্ন করবি? সৃজিতকে একটাই প্রশ্ন করব, যে বেগম জান কি দিল? মানে বেগম জান কি দিল? এই কি ডেঞ্জারাস পেজ 3 রিপোর্টার? প্রশ্নটা বুঝলাম না কিন্তু। এটা সৃজিতই বুঝিয়ে দেবে আর কি। বেগম জান কি দিল? এটা ওই বলুক না, হতে পারে সাকসেস, হতে পারে অন্য কিছু। মিমিকে কি প্রশ্ন করবি? এত সময় লাগে? হঠাৎ কি হলো, এত সময় লাগে? হাসিস কেন? আমি হাসছি, আমি সিরিয়াস হয়ে বসে আছি। কেমন লাগছে এই জায়গাটায় দাঁড়িয়ে? এই জায়গাটা মানে যে জায়গাটাও বিলং করছে, আই মিন যে সাকসেস, যে কাজ, যে সময়, কি ফিল করছে, কিভাবে, মানে অ্যাজ এ অ্যাক্ট্রেস ও কিভাবে নিজেকে দেখছে এবং কি ফিল করছে, কেমন লাগছে, ও কিভাবে এনজয় করছে। মিমি একটা প্রশ্ন করেছিল আমাদের পেজ 3 রিপোর্টার হিসেবে, রাজ চক্রবর্তীকে করেছিল। কি রাজকে কি প্রশ্ন করবি? শুভশ্রীকে কবে বিয়ে করছে? যখন আমি বিয়ে করব
তখন আমি মিমিকে প্রথম কার্ডটা পাঠাবো। জিওক কাকা। বিরসা দাশগুপ্ত, তাকে কি প্রশ্ন করবে? বিরসা দাশগুপ্তকে বলবো যে একটাই প্রশ্ন করবো যে বিরসা দাশগুপ্ত তুমি না নাটা কি আবার? এটা মহিলাকে প্রশ্ন করছে, মানে লজ্জায় মরে যাচ্ছে। বিরসাকে একটা কথাই বলবো যে বিরসার সঙ্গে আমার অ্যাসোসিয়েশন বহুদিনের, খুব খারাপ সময় থেকেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব, এবং অ্যাজ এ মানুষ আমি বিরসা দাশগুপ্তকে অন্যভাবেই চিনি। কিন্তু আমি একদিন দেখলাম যে বিরসা দাশগুপ্ত রাজ চক্রবর্তী সম্পর্কে একটা কথা লিখেছিল একটা ইন্টারভিউতে। রাজ চক্রবর্তী সিনেমা দেখা আর স্বপন শাহর সিনেমা দেখা এক আর কি, এরকমভাবে কিছু কথা বলেছিল। এবং ও প্রচুর রিমেক সিনেমা নিয়ে প্রচুর প্রতিবাদ করেছিল আর কি, অনেক কিছু হয়েছিল। তুই তো সবার সমালোচনা করিস, তোমাকে এমন কি বিপদের মধ্যে পড়তে হলো, এমন কিসের প্রয়োজন হলো যে তুমি বিরসা দাশগুপ্ত তুমি রিমেক সিনেমা করলে? ওরে বাবা, এ তো আবার অভিনয় করে প্রশ্ন করেছে, অসাধারণ। এইরকম কোনো প্রেস রিপোর্টার আমি দেখিনি। এবার আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ারে। র্যাপিড ফায়ার মানে দুটো করে অপশন থাকবে প্রশ্নের, যে কোনো একটা অপশন বলতে হবে। রাজ, প্রচুর ফ্যান, তাদের সঙ্গে কোনটা বেশি পছন্দ করবি? সেলফি তোলা না অটোগ্রাফ দেওয়া? সেলফি তুলতে গেলে ধরো একজনের সঙ্গে তুলতে গেলে সামনে আর চারজন মাথা বাড়িয়ে দিল আর কি, হ্যাঁ ঠিক আছে। এবং ধরো তুমি এখানে সেলফি তুলছো আর একজন পাশ থেকে তোমার সেলফি তুলছে আর কি, তুমি এরকম রয়েছো আর কি, তার থেকে অটোগ্রাফ দেওয়া বেটার আর কি। অটোগ্রাফ, হ্যাঁ, তাতে লেখাটাও প্র্যাকটিস থাকে, আর এখন তো আর লেখালেখি কমই করা হয়। গার্লফ্রেন্ড, ধর তোর গার্লফ্রেন্ড কোন গিফটটা তোকে দিলে তুই সব থেকে বেশি খুশি হবি? মাউথ ফ্রেশনার নাকি বডি স্প্রে? মাউথ ফ্রেশনার আমার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা খাবারের পরে একবার করে ব্রাশ করি আর কি, এটা আমার হ্যাবিট। মাই গড। ইয়া, আর মাউথ ফ্রেশনার আমি মুখে নিয়েই ঘুরে বেড়াই আমার ব্যাগে, ফলে আমার মাউথ ফ্রেশনারের দরকার নেই আর কি। বডি স্প্রে দরকার? বডি স্প্রে দরকার হয়, যে ধরনের কাজ আমরা করি সারাক্ষণ, তো পরিশ্রম করতে হয়, তো ফলে স্প্রে একটু। আর গার্লফ্রেন্ডকে গিফট দিতে হলে এর মধ্যে কোনটা দিই? শোনো, তুমি যখন যাকে ভালোবাসবে না তার সবকিছু তোমার ভালো লাগবে। আরে এটা মানে দুর্ধর্ষ একটা পেঁচিয়ে দিল ব্যাপারটা, ফিলোসফি। কোন দিনটা বেশি স্পেশাল মনে হয়েছিল? যেদিন মিরাক্কেলের ডিরেকশন দিয়েছিলি, না যেদিন চিরদিনই তুমি যে আমার ডিরেকশন দিয়েছিলি? অফকোর্স মিরাক্কেল যখন ডিরেকশন দিয়েছিলাম তখন আমার এত ফিলিংস তৈরি হয়নি, আর মিরাক্কেল এসেছিল খুব সহজে আমার কাছে, কিন্তু চিরদিনই তো একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, তো সেটাকে অতিক্রম করাটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল, এবং সেটা আমার কাছে খুবই এক্সাইটিং ছিল। শেষ প্রশ্ন, রাজ চক্রবর্তীকে কি আমরা ভবিষ্যতে রাজনীতিতে দেখতে পাবো অদূর ভবিষ্যতে? এই প্রশ্নের উত্তর আমি এখন দেবো না। তাহলে ধরতে হবে জিলেট গার্ড লাইফ লাইন, ধরে বসো। অডিয়েন্স থেকে একজন তোকে প্রশ্ন করবেন, সেই উত্তরটা কিন্তু দিতে হবে। ওকে, ঠিক আছে। কি নাম, কোত্থেকে এসছেন? আমি অভিষেক রিসরা থেকে এসেছি। রিসরা থেকে। বলো অভিষেক। বলো। রাজদা, তুমি বিখ্যাত হওয়ার পর কোন জিনিসটা এখন সব থেকে বেশি মিস করছো? হ্যাঁ, আমি একটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে যে আমরা বন্ধুরা যখন আমি হালিশহরে থাকতাম, প্রচুর বাঁশ ফেলা থাকতো আমাদের বাড়ির সামনেই একটা রাস্তার উপরে। সেখানে আমাদের একটা 11 জনের টিম ছিল, দল ছিল, যেখানে আমার কিছু বন্ধু আছে, যেমন সুভাষ, গৌতম, অমর, এরকম প্রচুর লোক বন্ধুরা ছিল, যারা এখন সবাই চাকরি বাকরি করে। তারা সারাক্ষণ চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যেত, আমি তখন থিয়েটার করতাম। সন্ধেবেলা আমরা প্রত্যেকে ওখানে মিট করতাম, এবং আমাদের আড্ডার টপিক ছিল হচ্ছে ক্রিকেট এবং রাজনীতি, এবং সেটা নিয়ে আমাদের মধ্যে একটা মারামারি চলতো ওখানে দাঁড়িয়ে, আবার পরের দিন সকালে গিয়ে ঠিক হয়ে যেত। ওইটা আমি খুব মিস করি। এবং সকালবেলা আমরা কি করতাম, আমরা পিং পং বল দিয়ে ক্রিকেট খেলতাম সানডে করে, সেইগুলো আর হয় না, ওটা খুব মিস করি আমি। গুড। আচ্ছা, আমাদের যে দুজন অতিথি নায়িকা এখানে এসছেন, তা আপনাদের কোনো প্রশ্ন আছে? এমনি এমনি বসেছিলাম তোদের। কি প্রশ্ন আছে বলো, ভেবে ভেবে প্রশ্ন করো কিন্তু। হ্যাঁ, আমি শুনেছি যে রাজদার হিরোরা রাজদাকে নাকি রাজদা ক্যামেরার পেছনে যা করে সেরকম কপি করে করে চলে, তো তোমার তাই মনে হয় যে মানে তোমাদের প্রতিটা হিরো আর কি হিরো হওয়ার পেছনে তোমার এই কপিটাই কাজ মানে দেয়? আমি যখন ডিরেক্টর তখন কিন্তু আমাকে কখনো হিরো হতে হয়, মানে যে অ্যাক্টরটা সামনে কাজ করে আমি সেটার মতো হওয়ার চেষ্টা করি। হয়তো কেউ আমার খুব শুভাকাঙ্ক্ষী, যে আমাকে খুব ভালোবাসে, সে হয়তো ভাবে আমাকে সে কপি করছে, বেসিক্যালি তার নয়, আমি হিরোটাকে কপি করি। যদিও আমিও বালিতে থাকি, তো মফস্বলেরই প্রশ্ন একটা,
বিয়ে কবে করছো? এই রে এই রে না আচ্ছা ফাইনালি মানে মিমিকে কার্ড পাঠানোর পরে তোকে পাঠিয়ে দেবো। সেটা তো যখন পাঠাবে তখন, আমি এখন জানতে চাইছি মানে প্ল্যানিং কি আছে? করবো আগামী বছরের মধ্যে করবো। খবর অন রেকর্ড বলেছে আগামী বছরের মধ্যে করবে রাজ চক্রবর্তী বিয়ে। আচ্ছা, আমাদের এই রাউন্ড শেষ। অভিষেক চলে এসো। অভিষেককে জিলেট গার্ডের তরফ থেকে এই গিফট। এত সুন্দর করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জিলেটের তরফ থেকে রাজ চক্রবর্তীকে জানাই স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 তরফ আমি থেকে তো দাড়ি গো কিছুই কাটি না, কাটতে হবে, ওই জন্যই দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো তোমার মাচ। জন্য সুন্দর দেখতে, মানে এখন বলছি তোমার জন্য, কদিন পরে বললো তোমাদের জন্য। একদম হ্যাঁ, অপুর সংসারের তরফ থেকে এই গিফট।